আজকে যে ভিডিওটা আমি করছি এটা আমি পরশুদিন নিজেকে অনার মনে করছি যে আমি বাংলা সাহিত্য সম্মেলন, বাংলা কবিতা সম্মেলন, বাংলাদেশ রাইটার্স অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেস বা ক্যালিফোর্নিয়া ওদের অনুষ্ঠানে যেয়ে তারপরে সামিরা আঞ্জুম যে ভদ্রমহিলা উনি বোধ হয় কনসাল জেনারেল অফ লস অ্যাঞ্জেলেস, ওনার যে বক্তৃতা ওইটা আমি আপলোড করছি। আপনারা দেখুন, আমার তো খুব ভালো লাগছে, হৃদয় ছুঁয়ে গেছে। বাংলা কালচার, বাংলা কবিতা, বাংলা কবি, বাংলাদেশ নিয়ে এত সুন্দর করে কথা অনেক দিন পর সরাসরি কারো কাছে শুনেছি। আমার ভীষণ ভালো লেগেছে, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। সামিরা আঞ্জুম, আপনাকে অনেক ধন্যবাদ। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। শুধু অনুষ্ঠান আয়োজন করে কিন্তু ওনারা সীমাবদ্ধ থাকেননি। ওনারা একজন যোগ্য ব্যক্তি, যোগ্য কবি, যিনি জাতিসত্তার কবি, বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয় শ্রদ্ধেয় স্যারকে আমাদের সাথে সংযুক্ত করেছেন। আমরা যাতে ওনার কাছ থেকে উদ্বুদ্ধ হতে পারি, ওনাকে দেখে শিখতে পারি, ওনার কাছ থেকে জানতে পারি, সেজন্য আবার আমি আপনাদেরকে, আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের কনসুলেটকে যেহেতু আপনারা ইনভলভ করেছেন, সেই জন্য আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। আসলে স্যারের পরে কথা বলার সাহস আমার নেই। আর কবিতা সাহিত্য নিয়ে কিছুটা আমার ব্যক্তিগত আগ্রহের কারণে হয়তো সাহিত্য কিছুটা পড়া হয়েছে, কিন্তু কবিতার এই এলাকাটা আসলে সেভাবে আমার আনাগোনা করার সুযোগ হয়নি। তো আমাদের হুদা ভাই, মসুল হুদা ভাই যখন আমাকে নিমন্ত্রণ পত্রটি পাঠালেন, তখন শুধু সুকান্তই আমার মাথায় ঘুরছিলেন। কবিতা তোমায় আজকে দিলাম ছুটি, হুদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসা রুটি। আসলে এই কবিতার পিছনে নিশ্চয়ই সুকান্তের কোনো একটা প্রেক্ষাপট ছিল। এই যেই বেদনা, যেই রাত, সেই রাত থেকে কিন্তু, বেদনা থেকে কিন্তু আমাদের অনেক, ক্ষুধার যন্ত্রণা থেকে অনেক প্রতিভা, সাহিত্যের অনেক প্রতিভাই কিন্তু এসেছেন ক্ষুধার যন্ত্রণা থেকে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি কিন্তু রুটি ঝলসাতে ঝলসাতেই বিদ্রোহের গান গেয়ে গেছেন, বিদ্রোহের কবিতায় লিখে গেছেন। শুধু বিদ্রোহ না, উনি সাম্যবাদের কথা। স্যারের কাছ থেকে শুনে আমি এক ধরনের আসলে চিন্তা করে এসেছিলাম যে বলবো, স্যারের কাছ থেকে আমরা অনেক নতুন সময় নিয়ে এত সুন্দর একটা কথা বললেন যে আমরা বাঙালিরা দেরি করার বিষয়টা, সেটা আসলে দেরি না, সেটা আমরা সময়কে নিজের মতো করে দেখেই একটু দেরি করে আসি বা সময়কে নিজের মতো করে ভাবতে জানি। এটা একজন কবির পক্ষে সম্ভব, এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না এই ধরনের চিন্তা করা। স্যার বলেছেন যে আমাদের সাহিত্যের ইতিহাস, বাংলার ইতিহাস, সেটি অলিখিত যে ইতিহাস, সেটি ৬০০০ বছরের পুরনো। লাল নীল দীপাবলির হাত ধরে যতটুকু স্যার আমরা লিখিত সাহিত্যের কথা, কবিরা তাদের ভাব প্রকাশ করেছেন, সেই একই সাথে যেহেতু আমি কিছুটা ইংরেজি সাহিত্য, স্যারও ইংরেজি ছাত্র, আমার ডেপুটি কনসাল জেনারেল আছে, সেও ইংরেজি, আপনাদের মধ্যে অনেকেই আছেন ইংরেজি। আমি যদি একটু সেই সময়কার, আমি বলবো না বাংলার প্রাথমিক, এখন স্যারের সাথে আসলে স্যারের কথা শুনে ৬০০০ বছর ইতিহাস জেনে আসলে এখানে এটাকে প্রাথমিক বাংলার লিখিত বলতে পারি, বাট হয়তো আরো পিছনের ইতিহাস তো আমাদের জানা নেই। সেই লিখিত ইতিহাসের সাথে যদি আমরা ইংরেজি সাহিত্যের যে ওল্ড এজ, ইংরেজি সাহিত্যের আগেও গ্রিক এজ গেছে, রোমান আমাদের লিটারেচার আছে, যেটিকে আমরা ইংরেজি সাহিত্যের ওল্ড এজ হিসেবে যদি এটা সংখ্যা নিয়ে অনেক মতভেদ আছে, ওনারা যেই বচনগুলো আমাদের দিয়ে গেছে সেগুলো এখনো সমানভাবে প্রযোজ্য। যেমন একটা জায়গায় চর্যাপদের কবি শরৎ পাবনি বলেছেন, যেটা শান্ত ভাষায় তো আমি উচ্চারণ করার সাহস পাচ্ছি না, যেটাকে স্বাভাবিক সাধারণ বাংলায় বললে বলা যায় দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। এটা কিন্তু এসেছে চর্যাপদ থেকে, যেটা আবার অনেক পরে আমরা ইংরেজি সাহিত্যের কবিদের কাছ থেকে পাই। চর্যাপদ পার হয়ে তারপর যখন মধ্যযুগে আমরা ঢুকি, মধ্যযুগে ইংরেজিতে কি ছিল, আমরা ক্যান্টারবারি টেলস পড়েছি চসারের, তারপর পিয়ার্স প্লাউম্যান, ল্যাংল্যান্ড, এই সবগুলোই কিন্তু আবার শিভলরি, আবার মিথিক, একটা মিস্টিক ক্যারেক্টার, একটু অতিপ্রাকৃত ক্যারেক্টার আছে। আর আমাদের মধ্যযুগে দেখেন, হ্যাঁ ধর্ম অবশ্যই ছিল, ধর্মের প্রভাব ছিল, তারপর মঙ্গল কাব্য, ধর্ম আছে, সেখানে আত্মা পর
বুদ্ধিমত্তার একটা সম্পর্ক আছে। একই সাথে ওই মধ্যযুগে কিন্তু আমাদের মধ্যযুগের মুসলিম কবিরা ওনারা নিয়ে এসেছেন ইউসুফ জুলেখা, লাইলি মজনুর মতো কবিতা, যেখানে মানুষ প্রথমবারের মতো আবির্ভূত হয়। মানুষের যে বেদনা, মানুষের যে ইমোশন, সেগুলাকে অনেক প্রাধান্য দেওয়া হয়। দেখা গেছে মধ্যযুগে এসে আমরা অনেক অনেক বেশি বাংলা সাহিত্য কিন্তু আমরা অনেক বেশি মানবিক, অনেক বেশি মানুষের জন্য হয়ে উঠেছি। আর সেই যুগেই তো চণ্ডীদাস বলেছিলেন, কি বলেছিলেন? শুনো হবে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথা মানবতার যে গান, দিকে আমরা পাই আধ্যাত্মিক লালন সাইকে, যিনি একেবারে একটা ভিন্ন আঙ্গিক নিয়ে আসেন, যিনি একটা ভিন্ন ফিলসফি, আসলে একেবারেই অন্য আঙ্গিকের একটা ফিলসফি উনি নিয়ে এসেছিলেন তখন। আর মধ্যযুগ থেকে যখন আমরা আধুনিকতার দিকে যাচ্ছি, তখন তো যুগ সন্ধিকালের আমাদের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত উনি ছিলেন। তারপরে ওনাকে বলা হয় আধুনিক যুগের, মধ্যযুগের শেষ কবি এবং আধুনিক যুগের প্রথম কবি। হ্যাঁ, আর আমাদের কিন্তু আধুনিক যেই সাহিত্য, সেটির সময়কাল কিন্তু শুরু হয়েছিল অনেক আগে, 1800 সালে। আর সেখানে ইংরেজি সাহিত্যের আধুনিক মডার্নিজম যেটাকে আমরা বলি, সেটা শুরু হয়েছিল অনেক পরে। এর মধ্যে ইংরেজি সাহিত্যে আরো ছিল রেনেসাঁ, রেস্টোরেশন, নিউ ক্লাসিসিজম, এডওয়ার্ডিয়ান, রোমান্টিক পোয়েট্রি, সব মিলিয়ে। তারপর ভিক্টোরিয়ান তো আমরা সবাই জানি, ভিক্টোরিয়ান কবিদের অনেক আমরা পড়েছি। সব পেরিয়ে ইংরেজি সাহিত্য আমাদেরকে, বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন। এবং উনি যেই ওনার ব্যক্তিগত সম্পর্ক, ওনার চিন্তাধারা, ইউনিভার্সাল থিঙ্কিং, সব কিছুর মাধ্যমে উনি পশ্চিম এবং পূর্বের মধ্যে একটা খুব শক্ত মেলবন্ধন তৈরি করেছেন, যার প্রভাব আমরা এখনো কিন্তু দেখি। এছাড়া ওই সময় আমরা তো পেয়েছি একই সময় জীবনানন্দ দাশের কথায় এসছে, ওনাকে পেয়েছি, আমাদের পল্লী কবি জসীমউদ্দিন। আর তারপরে আমরা সবচেয়ে রবীন্দ্র বলয় থেকে একেবারে ভিন্ন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি বিদ্রোহী কবি নামে সবচেয়ে বেশি পরিচিত হলেও উনি কিন্তু ছিলেন একেবারে ভার্সেটাইল। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কাজী নজরুল ইসলাম ওয়াজ দ্য ভার্সেটাইল পোয়েট। স্যার জানেন, স্যার নজরুল গবেষক, তো স্যারের থেকে হয়তো আমরা আরো কিছু পরবর্তীতে শুনবো। উনি যেমন গিয়েছেন বিদ্রোহের গান, উনি গিয়েছেন সাম্যের গান, সেকুলারিজম ওনার কাছ থেকেই আমরা দেখেছি। একই সাথে উনি কিন্তু নারীবাদের কথা বলেছেন সেই যুগে। ওই সময় তো জাতিসংঘ ছিল না, ওই সময় তো 2030 ডেভেলপমেন্ট এজেন্ডা ছিল না। সেই যুগে কিন্তু কাজী নজরুল ইসলাম আমাদেরকে নারী কবিতা দিয়েছেন। সেখানে কি বলেছেন তিনি? আগে যদি আমরা একটু করি যে মধ্যযুগ এবং যে প্রাচীন যুগ বলে আমরা লিখিত সাহিত্যের যে প্রাচীন যুগ বলে আমরা যেটাকে জানি, তার মাঝামাঝি সময় আরেকজন ক্ষণজন্মার জন্ম হয়েছে। আমি আসলে আমাদের যিনি সঞ্চালনা করেছেন তার থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রশ্ন উত্তরের মধ্যে যাচ্ছি। কে ছিলেন? খনা, জি, জ্যোতির্বিদ খনা। উনি যেসব ছোট ছোট শ্লোকের মধ্যে দিয়ে, বচনের মধ্যে দিয়ে আমাদেরকে দিয়েছেন, এক্স্যাক্টলি এত সুন্দর, এটা আপনি কোন সাহিত্যে পাবেন? এবং সেটা কি প্রাসঙ্গিক, তাই না? এত ক্লোজ অবজারভেশন, এটা আসলে বাংলার পক্ষে সম্ভব। উনি বলেছেন আউশ ধানের চাষ লাগে 3 মাস। আরেকটা জায়গায় উনি বলেছেন 16 চাষে তুলা, তার অর্ধেক মূলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। জি, এটা আসলে বাংলা সাহিত্যেই সম্ভব। আমি জানি না ইংরেজি সাহিত্যে, যদিও আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী, তারপর আমি পাইনি আমার পড়ার মধ্যে। আসলে যুগ হয়েছে বাসী, যে যুগে পুরুষ দাস ছিল না, নারীরা ছিল দাসী। কতটা উনি আধুনিকতার থেকেও আধুনিক, ওই যুগের থেকে অনেক বেশি এগিয়ে। তা ওই একই সময় কিন্তু ভিন্ন ধারা, ওই একই
আধুনিক যুগেই ভিন্ন ধারায় আমরা দেখছি জীবনানন্দ দাশকে, আরো আলাদাভাবে দেখছি পল্লী কবি জসীমউদ্দিনকে। বাংলা সাহিত্যের যে এই যে বিশালতা, এত ডাইভার্সিটি, সেগুলোকে কি আমরা বিশ্ব সাহিত্যে নিতে পেরেছি? রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া অন্য কোনো কবিকে কি আমরা সেভাবে বিশ্বের দরবারে পরিচিত করতে পেরেছি? পারিনি। আমাদের এই সাহিত্যাঙ্গনে জলজল করছেন কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসীমউদ্দিন, এই যে কিছু আমাদের সঞ্চালক, উনি কবর কবিতাটা আমাদেরকে একটু শোনালেন আবৃত্তি করে। এই কবর কবিতা শুনে কারো চোখ ঝাপসা হয়ে যায়নি, এরকম পাঠক বা এরকম শ্রোতা আমরা খুঁজে পাবো না। আর একই কবি উনি কি লিখেছেন, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। এই কবিতাটা শুনে প্রবাসে বসে আমরা যখন শুনছি, তখন কি আমাদের মনে হচ্ছে না যে আসলেই তো উদাসী বাতাস বয়ে যাচ্ছে? আপনার একটা চোখটা যদি একটু বন্ধ করেন, আপনি কিন্তু শুনতে পাবেন সেই বাঁশঝাড়ের গ্রামের সেই বাতাস চলে যাওয়ার শব্দ। এই ওনাদেরকে কি আমরা সেভাবে আনতে পেরেছি? এখন আমরা সুফিয়া কামালের সেই কবিতার কথা আমার বলতে হয়, অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। এই যে অনেক কথার গুঞ্জন, অনেক ভাষার ভিড়, অনেক সাহিত্যের ভিড়, এর মধ্যে আমাদেরই কিন্তু আমাদের বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে নিয়ে যেতে হবে। এখানে আপনাদের প্রত্যেকের, আমার যেমন দায়িত্ব আছে, আপনারা প্রত্যেকে হচ্ছেন বাংলার রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ। আপনাদের প্রত্যেকের দায়িত্ব আছে, বিশেষ করে মা বাবা যারা আছেন, তাদের সাথে আছে বাংলা বই, যেগুলো পড়ে পড়ে আমরা আমাদের জন্মের পর থেকেই তো আমরা সেই নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে। এই ধরনের ছোট ছোট কবিতাগুলো যদি আমরা এখন থেকে শিশুদের হাতে তুলে দিতে পারি, আর আমাদের এখানকার শিশুরা অসাধারণ তাদের মেধা, এবং এত মেধাবী সেটা আমরা কনসুলেটে আমরা দেখি। আমরা প্রায় আপনারা দেখে থাকবেন যে আমরা কনসুলেটে অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে, বেশিরভাগ প্রোগ্রামে আমরা বাচ্চাদেরকে উদ্দেশ্য করে, বাচ্চাদেরকে ইনভলভ করে করার চেষ্টা করি। এর একটাই আমাদের উদ্দেশ্য থাকে যে কিছুটা হলেও কনসুলেটের প্রোগ্রামে অংশ নেওয়ার, যে আপনি অবাক হবেন দু একটা প্রোগ্রাম দেখলে, এখানে কোনো প্রতিষ্ঠান নাই, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তাদের নাই। ইউটিউব দেখে দেখে নাচ শিখে ফেলেছে, এবং অসাধারণ নাচ। একজন মানে প্রাতিষ্ঠানিক নৃত্যশিল্পী বা একজন যারা প্রতিষ্ঠানে শিখে আসছে, তাদের থেকে কোনো অংশেই কিন্তু কম না। এই যে আজকে 7 বছরের বাচ্চা ছেলে, সে বীর পুরুষ কবিতা পুরোটা মুখস্থ করে বলল, এটা কি অসাধারণ না? এই যে বাচ্চারা, এরা যদি একটুখানি প্রতিষ্ঠানে সাহায্য পেতেন, তাহলে তো ক্যান ক্রিয়েট মিরাকল, তাই না? তা সেই সুযোগটা যদি আমরা করে দিতে পারি, আমরা অনেক জায়গায় দেখেছি, এখানেও আছে, নিউ ইয়র্কে আমরা দেখেছি, অরিগানে যখন গিয়েছিলাম তখন আমরা দেখেছি ওনারা কিন্তু এই বাচ্চাদের জন্য একটা স্কুল, বাংলা স্কুল, যেখানে মা বাবারাও আসেন, সপ্তাহে একদিন ওনারা বাংলা শেখান, বাংলা গান শেখান, নাচ শেখান, এবং বাচ্চারাও এনজয় করছে। এই যে সংস্কৃতিটা, আমার সত্তাটা, স্যার যেটা বারবার বলছেন যে আমার ভিতরে আমার নিজের সত্তাটাকে আবার পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, এই জিনিসটা কিন্তু দরকার। এখানে সেরকম প্রতিষ্ঠান এখনো হয়তো সেভাবে গড়ে ওঠেনি। আমরা আশা করব এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে, এবং আচ্ছা আচ্ছা তা এখন সেই এটা তো একটা গেলই যে প্রতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে আরো বেশি ইনভলভ করতে পারি, বাচ্চাদেরকে আরো সুন্দর করে শেখাতে পারি। আর সাথে সাথে এই যে আজকে যে অনুষ্ঠান, স্যার বললেন যে অসাধারণ একটা অনুষ্ঠান, রাইটার্স অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া ওনারা আয়োজন করেছে, এটা তো খুবই খুবই মানে একটা, আমার কিন্তু আরেকটা প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামটা বাদ দিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তো এই ধরনের প্রোগ্রামটা আমি বলবো যে এর ব্যাপ্তিটা আরেকটু যদি বাড়ানো যায়, আরেকটু যদি মূলধারার কবিদের সাথে ইন্টারাকশন
করানো যায়, আর একটু যদি মূলধারার বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের অনুষ্ঠান করে ফেলা যায়, তাহলে হয়তো বিশ্ব সাহিত্যে আমরা বাংলাতে পৌঁছাতে পারবো। এবং এই ক্ষেত্রে স্যার, বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে স্যার আপনার কাছে আমাদের অনুরোধ, বাংলা একাডেমি যদি কিছুটা ভূমিকা রাখে, আমরা কনসুলেটের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দিব। ইউনিভার্সিটিগুলোতে যদি এই ধরনের কিছু ডিসকাশন করানো যায়, এটা কিন্তু খুবই হেল্পফুল হবে। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, আমার চাকরির সুবাদে আমাকে বেজিংয়ে কিছুদিন থাকতে হয়েছে, সেখানে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ শুধু নয়, নজরুল নিয়ে ওনারা আচ্ছা স্যার, এটা খুবই খুবই ভালো হবে স্যার। এই যে অনুবাদ প্রকল্প, অনুবাদ সাহিত্যের এটা যে কত দরকার, সেটা তো আমরা সেই প্রাচীন যেই ভাষা, সেটা আমরা মাঝে মাঝে আমরা কথা বলি যে শেক্সপিয়ারের যে ভাষা, সেটা আসলে রামজিলা না থাকলে আমাদের অনেক সমস্যায় হতো যে বুঝতে। এই অনুবাদের একটা আলাদা, অনুবাদ সাহিত্য আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের অনেক স্যাররা আছেন, আমাদের শ্রদ্ধেয় স্যাররা আছেন যারা অনুবাদ করে গেছেন, অনুবাদ করছেন। অনুবাদ সাহিত্যটাকে আসলে আরেকটু আমাদের অনুপ্রাণিত করা দরকার। একই সাথে স্যার, যেটা এক্সচেঞ্জ প্রোগ্রাম, আমরা যদি বাংলা একাডেমির সাহায্য একটু পাই, আপনার যদি স্যার একটু পাই, তাহলে স্যার আমরা সেই রকম একটা কিছু করতে পারি। ইউনিভার্সিটিগুলোর সাথে এক্সচেঞ্জ, কবিদের মধ্যে একটা ইন্টারাকশন, এটা অনেকখানি হয়। সেটা যদি করতে পারি, আমরা অবশ্যই বিশ্ব সাহিত্যে বাংলার আলোচ্যটাকে পৌঁছাতে পারবো। আমাদের আসলে ভুললে হবে না যে আমরাই একমাত্র জাতি যারা বাংলার জন্য, ভাষার জন্য রক্ত দিয়েছি। আমাদের জাতির পিতা উনি কিন্তু বলেছেন, ফাঁসির মঞ্চে যাবার সময় আমি বলবো আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। ওনার যে 7ই মার্চের ভাষণ, সেটি ওনাকে পয়েন্ট অফ পলিটিক্স, এটা কিন্তু কোনো বাঙালি বলেনি, এটা বিদেশিদের বলা। সেই পোয়েট অফ পলিটিক্সের পোয়েট্রিটা পড়তে হলে মানে ইংরেজির ভাষাটা তো পড়তে হবে, এটা কিন্তু ইউনেস্কোতে এখন স্থান করে নিয়েছে। কিন্তু আসল মর্মার্থ পড়তে হলে কিছুটা বাংলা জানতে হবে। আর সেই জন্য আমি আপনাদের যারা অভিভাবক আছেন তাদেরকে অনুরোধ করব, বাচ্চাদেরকে একটু বাংলা শেখানোর চর্চা করা, বাংলা শেখানোর চেষ্টা করা। আমরা জানি যে এটা বিদেশের থেকে পারিপার্শ্বিকতা একটা ভিন্ন থাকে, সেরকম প্রতিকূল থাকে না, এবং আপনারা অনেক ব্যস্ত থাকেন, অনেক কাজ থাকে, এখানে সাহায্য করার কিছু কেউ থাকে না, তারপরেও আপনারা অ্যামেজিং সব কাজ করছেন। এবং আমরা দেখি বাচ্চাদের যেই আমাদের সাথে বাচ্চাদের যে সম্পৃক্ততা এবং বাচ্চারা যেভাবে আমাদের অনুষ্ঠানে করছে, সেটা দেখে আমরা আসলে অনুপ্রাণিত, এটা সম্ভব। তা আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আশা করি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা সবাই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলাকে ছড়িয়ে দিতে পারবো, এবং বাংলার যে আলোচ্যটা, বাংলার যে উজ্জ্বল শিখা, তা বিশ্ব সাহিত্যকে আরো প্রজ্বলিত করতে, আরো উজ্জ্বল করতে বিশ্ব সাহিত্যের কাছে নিয়ে যাবে। ধন্যবাদ। জয় বাংলা। এখন বক্তব্য প্রদান করবেন কাজী মশরুর হুদা, আন্তর্জাতিক হুদা ভাইকে। এরই মাঝে শেষ হলো আমাদের দ্বিতীয় কবির অনুষ্ঠান, আলোচনা সভা। আমরা এখন শুরু করতে যাচ্ছি সঙ্গীতা অনুষ্ঠান। Organizers of the arts. I'm particularly honored to be here in front of the director of Bangla Academy. It's a distinct privilege to be here to see Mohammed Nurul Huda in the flesh, but also to be able to perform is another thing. So I'm very close to the Bangla Academy through someone who's in the cultural department, Simon Zakaria. I'm sure you are very close to him. So it's a great privilege.